বললো একই স্কিনে কোনো জায়গায় ড্রাই হতে পারে, কোনো জায়গায় অয়েলি হতে পারে, একটা মুখের মধ্যে। আমার জানাই ছিল না। তবে আমি অনেকজনের দেখেছিলাম একদিকে তেল দিলে একদিকে খসখসে। আমি মনে করতাম যে এটা হয়তো তার স্কিনের প্রবলেম হয়ে গিয়েছিল। কিভাবে নিজেকে ঠিক করা যায়, কত কি আইডিয়া, এগুলো আপনি পাবেন না। অত বড় বড় ডক্টর সায়েন্টিস্টদের ট্রেনিং এত ইজি না। এরকমই হায়দ্রাবাদে আপনি 26 বছর ধরে হার্বালাইফ করছে সেরকম ব্যক্তির ট্রেনিং পাবেন। যখন এআই ছিল না, যখন ওই বডি অ্যানালাইসিস মেশিন ছিল না, তখন তারা হার্বালাইফ করেছিল। মানে একটা স্প্রিং কাটা মেশিন দিয়ে ওজন করতো আর হার্বালাইফ করেছিল। তো সেই সব ব্যক্তিদের কাছে শেখার একটা সুযোগ পাবেন অনেক কিছু। কয়েকশো কোটি টাকার মালিক, তারা কিভাবে হার্বালাইফ করছে, এগিয়ে যাচ্ছে, এগুলো জানতে পারবেন। অনেক রেজাল্ট দেখতে পাবেন। 70 কেজি 80 কেজি ওজন কমানোর রেজাল্ট দেখতে পাবেন। ভালো জিনিস দেখবেন তো আপনার জন্য বেনিফিট হবে। এখানে কি হয়, আমরা সবাই চাইছি যে আমরা এগিয়ে যাই, তাই না? এগিয়ে যাওয়ার জন্য আপনাকে কিছু না কিছু করতে হবে, আপনাকে নিজেকে চেঞ্জ করতে হবে। এর জন্য কিছু বেসিক আপনাকে জানতে হবে। বেসিক জানলে আপনার জন্য ভালো। তো আমি কিছু বেসিক আপনাদেরকে বলবো, এটা ভালো করে শুনবেন, তাতে আপনার টাইম লস হবে না। অনেক জনের ক্ষেত্রে টাইম লস হয়ে যায়, আর আমি মনে করি টাইম লস হলো মানে সব কিছু লস হলো। ওকে, তো বেসিক কি? বেসিক যদি আপনি বলেন যে আমরা কি করি, প্রথমেই আমরা যখন যাই নিউট্রিশন ক্লাবে, আমাদেরকে কেউ না কেউ ইনভাইট করে, এবার আমরা তাদের কথায় বিশ্বাস করে চলে যাই তো। এবার কেউ সিরিয়াস ভাবে ইনভাইট করে, কেউ বিনা সিরিয়াসে ইনভাইট করে। ধরুন আমি ইনভাইট করেছি কাউকে, তো আমার তাকে যদি কেউ আসে তো আমি তাকে সেরকম করে গাইড করি। আবার আর একজন ডেকেছে, সেও তার গেস্টকে ডেকেছে, তো সেও কেমন করেই হোক ইনভাইট করে তাকে গাইড করে, কম গাইড করে বেশি গাইড করে সেটা তার ব্যাপার, কিন্তু কেউ না কেউ গাইড করে। তো প্রথম হচ্ছে আপনি যাকে ইনভাইট করবেন তাকে গাইড করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমি দেখেছি প্রেসিডেন্ট টিম হওয়ার পরে অনেক সময় গাইড করতে হয় তাদেরকে, সে ভুল পথে চলে যাবে, প্রচুর কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে না, সে ভুল পথে চলে যেতে পারে, তাকে গাইড করতে হতে পারে। গেট টিম হওয়ার পরেও ভুল করতে পারে, সে এক্সট্রা প্যাকেজে নাও যেতে পারে, টিকিট কেটেও না যেতে পারে, মানে ট্রেনে চাপিয়ে দেওয়াও পর্যন্ত করতে হতে পারে, মানে এতটা ইম্পর্টেন্ট। তো কি করার দরকার আছে, যে যাকে ডাকলেন তাকে ইনভাইট করে ছেড়ে দিলে আপনি গাইড করা দরকার। সে কি খাচ্ছে, সে কেন কাল ক্লাবে আসেনি, সে বাড়ি যেয়ে কি করছে, এইগুলোর উপরে আপনাকে বেসিক নলেজ থাকা দরকার। এমনকি তারা যদি ভালো রেজাল্ট পাচ্ছে তাদেরকেও ইনভাইট শেখানো দরকার। আমি অনেকজনকে দেখেছি এইরকম ইনভাইট করে, ওইখানে একটা ক্লাব আছে না, চলে যেও, ওইটা বলে। আমাকে অনেকজন বলে, স্যার আমি অনেকজনকে পাঠিয়েছি তো ক্লাবে। তো ক্লাবে পাঠালেই তার লোক হবে না, এইটা তাকে ভালো করে বোঝানো। জানো, কে জানতে পারবে কে ডেকেছে কে না ডেকেছে, সেও বলতে পারবে না, আর কেউ চিনতেও পারবে না। তো তাকেও ওই সেম জিনিস শেখানো, যে যাকে ইনভাইট করবেন তাকে বলবেন যে আমি ওখানে যেয়ে কোচেন বা কে গেস্ট ইনভাইট করেছে আমার নাম করলেই হবে, মানে ডাইরেক্ট গেলে এন্ট্রি নেই, এসব বলে তাকে একটু বোঝানো। তাহলে কি হচ্ছে, যার গেস্ট তার কাছেই যাবে। এগুলো হচ্ছে বেসিক। নেক্সট হচ্ছে যেটা মেন ইম্পর্টেন্ট, তাকে যখন 15 দিন বা 1 মাসের মেম্বার নেবে আর প্রথম প্রোডাক্ট পারচেস করবে অথবা কাউকে জয়েন করবে, তখন তার প্রেফার্ড কাস্টমার আইডি হবে। এবারে প্রেফার্ড কাস্টমার আইডিটা যখন হবে তখন কার নিচে হবে এটা খুব দ্বন্দ্ব লেগে যায়। একদম সিম্পল বেসিক ফর্মুলা,
যে ইনভাইট করেছে তারই হবে। তার যদি আইডি বানানো না থাকে তো আইডি বানিয়ে হবে, তার আইডি যদি কনভার্ট করে না থাকে তো কনভার্ট করে হবে। একদম সিম্পল বেসিক ফর্মুলা। মানে এটা নিয়ে নিচে রাখবো তো করবো কিছু বুঝতে পারছি না। আওয়াজটা ভালো হচ্ছে জানবেন যে মনে মনে খানিকটুকু পাপ আছে বলে বুঝতে পারছেন না। কি বললাম? যাদের পাপ থাকে তারা বুঝতেও পারে হ্যাঁ হালকা পাপ আছে। এত সিম্পল। যে ডেকেছে তার নিচেই হবে। কি বললাম? যে কথাটা বন্ধ ডেকেছে করে দাও তারই এখন নিচে হবে। কতক্ষণ হবে বন্ধ করে দাও যদি বুঝতে আওয়াজটা পারছি একটু না বেশি বলে কি শুনতে বললাম? পারবে। মনে মনে পাপ আছে। কে কে বুঝতে পারছেন না এটা? সবাই বুঝতে পারছেন। যে লিখেছে তার নিচে। স্যার যদি আইডি বানানো না থাকে আইডি বানাতে হবে, যার যদি কনভার্ট করে না থাকে কনভার্ট করে আইডি হবে। এইবার বলছি স্যার জানেন তো ওর নিচেও জয়েন করতে চাইছে না, কি করবো বলুন তো? তার মানে দেখবেন ডবল পাপ আছে। ওইটাকে বলা হয় ডবল পাপ। ধরুন আমি কাউকে দেখেছি তার নিচে জয়েন করতে চাইছে না আমার নিচে জয়েন করতে চাইছে, এইটা আবার অনেকজন জিজ্ঞেস করে। এটা হচ্ছে আমার কাছে হচ্ছে ডবল পাপ আছে, মানে আমি পাপের পাপি এরকম টাইপের বলতে পারি। মানে কেন? ও জানলো কি করে যে ওর নিচে করতে হয় ওর নিচে করতে হয় না? তুমিই বলেছো যে তুমি ওর ডাউনে জয়েন করো, কি দরকার আছে চুপি চুপি আইডিটা বানিয়ে দাও, গল্প শেষ। কেউ জানবে নতুন মানুষ কার নিচে জয়েন করতে হয় কি করতে হয় না করতে হয়? তুমি চেয়েছো যে ও নিজের মুখে বললো যে আমি ওর কাছে জয়েন করতে চাই না, আমি তোমার কাছে জয়েন করতে চাই। তাহলে এই জিনিসটাও বেকার হয়ে গেল। যদি বলে আমি ওর নিচে জয়েন করবো না তাহলে বলবো সিধা বাড়ি পেলাম, কি সিধা বাড়ি চলে যাও, যেখানে খুশি জয়েন করে না। জয়েন করতে গেলে তো যার নিচে ডেকেছে তার নিচেই হবে, সিম্পল ফর্মুলা। এইবারে যাই হলো হলো, তার নিচে জয়েন চলে গেলো, সব ঠিক হয়ে গেলো। এইখানে একটা বড় চ্যালেঞ্জ চলে আসে। কি চ্যালেঞ্জ? অনেকজন মনে করে যে আমার একটা কাস্টমার ওর 5টা কাস্টমার, মানে ও জয়েন করে নিয়েছে, যে হোক জয়েন করেছে, ওর 5টা কাস্টমার, আর যে এনেছিল ও একজনকে এমনি বলেছে চলে এসছে হয়ে গেছে, আর খুব সিরিয়াস ট্রেনিং মিটিং দেখে 5টা কাস্টমার হয়ে গিয়েছে। তো কে আগে সুপারভাইজার হবে? এটা কাটা হয়নি, এটা কাটা হয়। বেশি কাস্টমার এনেছে, যে প্রোডাক্ট বেশি গিয়েছে সে আগে সুপারভাইজার হবে। এই হয়ে গিয়েছে সুন্দর। আপনাকে ফেলে দেবে না, আপনি নিচে আছেন কিন্তু আপনি ওর ডাউনে, আপনার ডাউনে ও থাকবে, টেনশনের কারণ নেই। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এই জায়গাটাই। অনেকজন এই জন্য নিজের ডাউন লাইনকে বড় করতে চায় না। কি দেখা গেল কেউ সুপারভাইজার আছে, সুপারভাইজার থেকে তার ডাউনে কেউ ওয়াইল্ডিং করতে চাইছে, বা কেউ 35 আছে, কেউ বলছে আমিও 35 হবো 42 হবো, তো তাকে আমরা হতে দিচ্ছি না। এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণরূপে ভুল। বা কেউ সুপারভাইজার আছে আর ডাউনে কাউকে সুপারভাইজার হতে দিচ্ছি না, মানে সুপারভাইজার হলে আমার ইনকাম কম হবে। এবং এটাকে সবাইকে ওপেন বলছে, এমনকি এইরকমও বলতে পারে, কি অ্যাম্বাসেডার ট্রেনিংও বলতে পারে, আমার ডাউনে একটা সুপারভাইজার হয়ে গেছে তো তার জন্য ইনকাম কমে গেছে। তো আপনার ডাউনে সুপারভাইজার হয়ে গেছে আর ইনকাম কমে গেছে, আর আমার ডাউনে সুপারভাইজার হয়ে গেলে ইনকাম বেড়ে যাচ্ছে কেন? এটা কি ধরনের জিনিস হলো? এখানে কার কার আছে যে আপনার সুপারভাইজার হলে ইনকাম বাড়ে? তারা তার হাত তুলবেন যে আপনার যখনই সুপারভাইজার বাড়ে তখনই ইনকাম বাড়ে, যেই মাসে সুপারভাইজার বাড়লে সেই মাসে ইনকাম অত বাড়ে না। দেখুন খাইরুল বাবু আপনি কি করেন যে আপনার সুপারভাইজার বাড়লে ইনকাম বাড়ে আর অন্যজনের সুপারভাইজার বাড়লে ইনকাম কমে যায়?
স্যার ফার্স্ট ফার্স্ট যখন স্টার্ট হয় তখন মনের মধ্যে এটা আমাদের ডাউট ছিল যে হয়তো ডাউনে সুপারভাইজার হলে ইনকাম কমে, কিন্তু যখন রয়্যালটি সিস্টেমটা আপনি ভালো করে বুঝিয়ে দিলেন তখন থেকে ওই জিনিসটা বাড়া দরকার। কারণ আমি তো ওর কাছ থেকে 8% পাচ্ছিলাম, ও 42, আমি 8%। কিন্তু যদি সব সুপারভাইজারই থাকে তো 3 লেভেল আমি 15% করে পাচ্ছি। মানে যতগুলো আমার 3 লেভেল হবে ইন্টু 15% আমার ইনকাম কন্টিনিউ বাড়তে থাকবে। এই জন্য সুপারভাইজার হলে এখন ঈদের মধ্যেই মনে হয় স্যার। মানে সুপারভাইজার হলে আপনার ইনকাম বাড়ছে আর কমছে না? 100%। কারণ প্রথম দিকে তো একটু একটু কমেছিল নিশ্চয়ই, না সেটাও নাই? প্রথম দিকে একটু কমেছিল, বাট সেটা জাস্ট কিছুদিনের জন্য, কিন্তু তারপরে ডবল হলো। কারণ ও তো ডবল প্রোডাক্টিভিটি শুরু করলো। ও যখন 50% ছাড়ে পৌঁছে গেল তখন আগে হয়তো একবার চেক খেত, তখন ছাড় বেশি পাওয়ার কারণে সে দুবার চেক খেতে পারছে ইজি ভাবে, কিছু সাপ্লিমেন্টও ইচ্ছা মতো অ্যাড করতে পারছে। তো যার ফলে কি হচ্ছে, তার যত তার কনজিউম বাড়ছে আমার ইনকাম তত বাড়ছে এবং তার ডাউনলাইনও বাড়ছে। ওকে, এটা খাইরুল বাবুর বক্তব্য। সমিত্তরেরও এরকমই কিছু ঘটে, সুপারভাইজার বাড়লেই আপনার ইনকাম বাড়ে? হ্যাঁ স্যার, যখনই সুপারভাইজার বাড়বে মানে সেই মাসে আরো বাড়বেই বাড়বে, গ্যারেন্টি তাই এখান থেকে। এবং এটাও টার্গেট নিয়েছি যে এখন তো যে এই বছরে কি করে 12 মাসে 12টা নয়, আপনি বলেছেন যে 24টা বানাবো, তো আমারও টার্গেট কি করে 24টা করবো। আমি বলছি 24টা না হলে 18টা হবে, 15টা হবে। তো ওইরকম টার্গেট দিচ্ছি যে আপনার মতনই পিছন পিছন করে হাঁটতে পারি, তার কারণ তবেই আরোটা বাড়বে। ওই কারণে সুপারভাইজার বেরোলে খুবই খুশি লাগে, খুবই মজা লাগে, খুব টেস্টি লাগছে। সুপারভাইজার বাড়লেই ইনকাম বাড়ছে। পারবে। হ্যাঁ, তো এতজন ডাইজেন করেছে, মোটামুটি আমি কোথায় দেখতে 26 জন ডাইজেন করেছে যে বলছে সুপারভাইজার বাড়লেই ইনকাম বাড়ে, এবং সবারই ইনকাম মোটামুটি 1 লাখ 2 লাখ 3 লাখ টাকার উপরে। তো রেজাল্ট আমি নিচ্ছি না। প্রবলেমটা কি হয়, প্রবলেমটা হচ্ছে ফার্স্ট লাইনের ফান্ডা। যদি আপনি একটাই লোককে নিয়ে আসেন তাহলে আপনার মনে হবে নট কমে যাবে, মনে হবে যে একটু কমে গেল, কিন্তু কিছুদিন পরে আবার যখন আপনি লাইন তৈরি করে ফেলবেন তখন হবে। এই জন্য ওয়ান টাইমে 10টা কাস্টমার এবং 10টা কোচ রাখার দরকার আছে, তাহলে কই কমে দেখা আপনার। এক টাইমে 10টা প্রেফার্ড কাস্টমার আর 10টা কোচ আইডি রাখুন, 10টা প্রেফার্ড কাস্টমার 10টা কোচ আইডি রাখুন, তাহলে আপনার কমবে না। আজকেও আমার একটা, আজকে মনে হয় যেন আমার 2-3টে আইডি থেকে অর্ডার হয়েছে, যেগুলো প্রেফার্ড কাস্টমার এবং কোচ আইডি। হ্যাঁ, 1 2 3 তিনটে আইডি থেকে দুটো প্রেফার্ড কাস্টমার আইডি আর একটা কোচ আইডি থেকে অর্ডার হয়েছে। কালকে একটা প্রেফার্ড কাস্টমার আইডি একটা কোচ আইডি থেকে অর্ডার হয়েছে, জানেন? তাহলে কি করে হলো কি, আমি ফার্স্ট লাইন রেডি করে রেখেছি। তো যদি কারোর এরকম ফিল হচ্ছে যে আপনি আপনার বিজনেসকে বাড়াতে চাইছেন, তো একজনের প্রতি এক, দেখুন অনেকজন আছে আমাদের, যেমন পরপর 2টো বাচ্চা একই সঙ্গে বড় হয়ে গিয়েছে, একই স্কুলে একই খাবারে একই ডাইনোস থেকে একই দুধের কোটোতে সব একই হয়ে গিয়েছে। এবার ধরুন একজন 5 বছর পরে একটা নিয়েছে, আবার একটা 5 বছর পরে, তো একজনকে স্কুলে পাঠাইছে আর একজনকে দুধ খাইছে, তখন বলবেন বিরাট কষ্ট। তো পরপর বাচ্চা নিন, একবারে 10টা বাচ্চা নিন, একই সঙ্গে সুপারভাইজার হলো, একই সামনে গেটিং হয়ে গেল, আপনি প্রেসিডেন্টিং হয়ে গেলেন। তো যদি ভালো করে ম্যানেজ করতে পারেন, ওয়ান টাইমে একটা কেন লোক দিচ্ছেন, একসাথে অনেকগুলো কাস্টমার করুন একসাথে, তাতে আপনার সহজ হয়ে যাবে। অনেকগুলো 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 একসাথে, তাহলে আপনার এই জিনিসটা মনে হবে না। তো যাই হোক, অনেক সময় কি হয়, এরকম যদি ঘুরতেও যায় তাহলে আপনার কি হলো, যেটা গেলো সে 10,000 15,000 20,000 টাকা চেক আসছে আর আপনার 2,000 3,000 4,000 চেক আসছে, ঘাবড়াবার কিছু নেই, আপনি আবার এগিয়ে যেতে পারবেন, আপনি আবার এগিয়ে যেতে পারবেন যদি আবার ফার্স্ট লাইন বানানোর উপর ধ্যান দেন। এটার উপরে ধ্যান দিতে হবে। যেমন দেখা যাচ্ছে আপনি কি হচ্ছে,
আপনি সুপারভাইজার আর আপনার ডাউনে ওয়াল টিম হয়ে গিয়েছে, তো ঘাবড়াবার কিছু নেই, টেনশনের কিছু নেই। আপনি টেনশন করলে আপনি ফেসে যাবেন। আপনি ভেতরে ভেতরে ফার্স্ট লাইন বানিয়ে নিন কয়েকটা, দেখবেন ও যখন অ্যাক্টিভ ওয়াল টিম হচ্ছে আর আপনি তখন গেট টিম হয়ে যাচ্ছেন। কিন্তু সবকিছু তো আপনি পাবেন। ও 4 মাসে ওয়ার্ল্ড টিম করেছে আর আপনি 1 মাসে ওয়ার্ল্ড টিম করতে পারবেন, তার প্রসেস আছে। ডাউনে যখন সুপারভাইজার মিলিয়ে 10,000 করবে আর আপনি সেই মাসে 2.5 করবেন, আপনি ওয়ার্ল্ড টিম হয়ে গেলেন। এইরকম অনেকজন আছে যারা গেট টিমও, যদি বলা হয় এখানে আমাদের গ্রুপেই অনেকজন আছে। যেমন খায়রুল আগে গেট টিম হয়েছে, তারপরে গেট টিম হয়েছে, তারপরে গেট টিম হয়েছে, তারপরে গেট টিম হয়েছে। কিন্তু হয়ে গিয়েছে সবাইকে বুঝতে পেরেছে নিজের ভুলটা, যে আমি একজনকে এনেছিলাম বলে আমার এই প্রবলেম, তো আর একজনকে আনতে হবে। তো কি করতে হবে, এই জিনিসটা আপনাকে ঘাবড়াতে হবে না। আর যদি বলেন যে আমি কি করে কাজ করি, আমি এইটার উপরেই ফোকাস দিই যে ফার্স্ট লাইন এভরি মান্থ প্রেফার্ড কাস্টমার আইডি, কোচ আইডি যেন অ্যাড হয়ই হয়। ওকে, আমার এই মাসেও একটা প্রেফার্ড কাস্টমার আইডি হয়েছে নতুন, আর একটা কোচ আইডি হয়েছে নতুন, ফার্স্ট লাইন। এবার যে প্রেফার্ড কাস্টমার হয়েছে সে 1-2 মাস পরে কোচ আইডি হবে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাতে যদি আমার কেউ সুপারভাইজার হয়ে যায়, তা আমার ইনকাম বাড়তে থাকে। নেক্সট হয়ে গেল যে আপনি এগুলোতে জন্য ফেসে যাবেন, টিমকে নষ্ট করবেন না। অনেক সময় টিমকে নেগেটিভ বলে বলে নিজে নিজে নষ্ট করে ফেলি, এইগুলো থেকেও বিরক্ত থাকতে হবে। যা আপনি ধরুন কাউকে ইনভাইট করতে গিয়েছেন আর কেউ গালিগালাজ করেছে আপনাকে, আপনি সবারই সামনে খুশি খুশি বলছেন, স্যার জানেন আজকে কি হয়েছে? আর আমি জানি কি হয়েছে, চড়থাপ্পড়ই খেয়েছে, ভালো কিছু তো হয় নাই। আর আপনি ডাউন লাইনের সামনে বলছেন, তা কি হলো? সে ভয়ে আর পরের দিন আপনার সঙ্গে কাজে যাবে না, নিজেও কাজে যাবে না। কিছু জিনিস আপনাকে কিভাবে বলতে হয়, কখন বলতে হয়, এটা আপনাকে শিখতে হবে, না হলে নিজের টিম নিজেই নষ্ট হয়ে যাবে। এর কি হয়, আপনাকে যদি কোয়েশ্চেন আনসারের সেশন দেওয়া হয়, ভালো করে শুনুন, কোয়েশ্চেন আনসারের সেশন দেওয়া হলো, আপনি তখন কোয়েশ্চেন করলেন রাইজেন করে, স্যার আমার না এমন হয়ে গিয়েছে 1 মাস ধরে ওজন কমছেই না, আর সেখানে হয়তো আপনার কাস্টমার বা আপনার ডাউনে কোচ আছে। তখন আপনার ওই কোশ্চেনে আপনি হয়তো কোশ্চেনের উত্তরটা তো পেয়ে গেলেন, কিন্তু ওই কোশ্চেনটা করার জন্য আপনার অনেকগুলো কাস্টমার ডাউনলাইন ছেড়ে পালানো, সবারই সামনে ওই ধরনের নেগেটিভ কোশ্চেন করার জন্য। কেন কি, ওজন কমানোর জন্য আজকে অনেক মানুষ অনেক কিছু করে, আমি আজকে ট্রেনিং এ বলেছি, কি করে কি করে না, সার্জারিও করে নাই, না খেয়েও থাকে, বিভিন্ন জায়গা থেকে ডায়েট প্ল্যানিংও কেনে, ইউটিউব থেকেও করে, সব কিছু করে, এখানে সবাই করে দেখেওছে, কিন্তু রেজাল্ট কি কোনো জায়গায় হয়েছে? আর রেজাল্ট হলেও পার্মানেন্ট হবে কি? আর যদি হয় রেজাল্ট, সেখানে কি ফিউচারে সাইড এফেক্ট হবে না? বিশ্বের 1 নম্বর প্রসেস হচ্ছে আমাদের। এবার আপনি কি করেছেন, আপনি এটার উপরে বিশ্বাস করেননি, বা এটার উপরে কি বলে কনসিস্টেন্সি, কন্টিনিউ এটার উপরে মানে লাগাতার কাজ করেননি। 15 দিন, 20 দিন, 1 মাস মেনেছেন, 3 দিন ভুল করেছেন। এটা হচ্ছে বিশ্বাস। যদি ওয়ার্ল্ডের নাম্বার 1 নিউট্রিশন মানে ওয়েট ম্যানেজমেন্ট কোম্পানি, সেইখান থেকে বাদ দিয়ে আপনি আর কোথায় যাবেন? তাহলে আপনার কোশ্চেন যখন করছেন, এগুলোকে পার্সোনাল আপনার কোচের কাছে বা আপনার ক্লাব ওনারের কাছে ডায়েট প্ল্যানিং নেবেন, সবার সামনে ওপেন না। আবার অনেকজন রেজাল্ট শেয়ার করে, আমার না 10 কেজি কমেছিল, 2 কেজি বেড়ে গিয়েছে। আরে বাবা, 10 কেজি কমেছিল, 2 কেজি বেড়ে গিয়েছে, আর আপনি জানেন কেন বেড়েছে? তাহলে এটা সবারই সামনে ঢাকঢোল পিটিয়ে বলার দরকার আছে?
নো, আপনার কাস্টমার ছেড়ে পালাবে, ও তাহলে বেড়ে যায়। আপনাকে ডেভেলপমেন্টের কথা বলছি। আপনি বলবেন আমার 8 কেজি কমেছে, 2 কেজি যখন বেড়ে গেছে তো ছাড়, 8 কেজি বলবেন। আপনাকে যখন আপনার ইনকাম কত? স্যার আমার না এই মাসে ইনকাম কমে গেছে। বললাম কোশ্চেন কি ছিল? স্যার কি বলবো, ইনকাম কমে গেছে। কোশ্চেন কি ছিল? এই মাসের ইনকাম কত? আর উত্তর কি দিচ্ছে? এই মাসের ইনকাম কমে গেছে। আমার কোশ্চেন কি ছিল? স্যার কি বলবো, ইনকাম কমে গেছে। কোশ্চেন কি ছিল? কোশ্চেন ছিল এই মাসের ইনকাম কত। কোশ্চেন এটা ছিল ইনকাম বেড়েছে না কমেছে। তো স্যার 8,000 টাকা ইনকাম। বলে গত মাসে 23,000, এই মাসে 8,000। নো প্রবলেম। তো আপনি অ্যাভারেজ করে বলুন 8,000 আর 23,000, 2 মাসে 15,000। বলবেন অ্যাভারেজ 15,000 আসে, হয়ে গেল। অ্যাভারেজ 15,000 আসে, আপনি ওটাও বলবেন না এই মাসে 8,000 এসছে, গল্প শেষ। কি করলেন? সে জানেও না আপনার আগের মাসে 23,000 এসছে, আর ও এসেছে 8,000 টাকা ইনকামের জন্যই। তখন আপনি সুন্দর করে নেগেটিভ বললেন, আপনার কাস্টমার চলে গেল। এগুলোকে সব সময় আপনাকে পজিটিভ বলতে হবে। আরেকজন কি করে দেখুন, ট্রেনিং দেখে আসার পরে আস্তে আস্তে বলবে যা শুনলে নিজের মতনই করো, অত কিছু করার দরকার নেই। আরে বাবা তুই নিজের মতন কর, কিন্তু ওকে তো ওর মতন করতে দে। ও কি ডিসিশন নিল এসে ওকে কি করতে দে, তারপরে দেখ কেমন টাকা ছাপাবি তুই। তো নিজের টাকার ফ্যাক্টরিতে তুই আগুন লাগিয়ে দিলি। একটা অনলি একটা কাস্টমার আপনাকে মাসে কয়েক লক্ষ টাকা দিতে পারে। অনলি একটা কাস্টমার কয়েক লক্ষ টাকা দিতে পারে। আর সে পজিটিভ হলো, তার মধ্যে আগুন জাগলো, সে অ্যাক্টিভিটি শুরু করলো, আর সে তার মধ্যে ট্রেনিং দেখার পরেই সঙ্গে সঙ্গে তাকে নিয়ে দিলেন, চল পালিয়ে যাওয়া হবে না অর্ধেক দেখিয়ে। আরে পালাবি তো লুকিয়ে লুকিয়ে পালা। যে বলবে যে আমার বাড়ি থেকে ফোন এসেছিল ওই জন্য চলে এসেছি, তো তোরই বলবে তোর ট্রেনিং ভালো লাগে নাই। কমসে কম একটা ফিক্সড ডিপোজিট যাকে করা হয়েছে সেটা তো বাড়ুক, সেটাকেও ভেঙে খেয়ে নেবো, তাহলে হবে? একটা কোচ কষ্ট করে ট্রেনিং এ নিয়ে গেছি, নিয়ে এসে তাকে ভেঙে খেয়ে নিলাম, তো কি লাভ হবে? ঠিক না? দেখুন, ট্রেনিং দেখার পরে পজিটিভই বলতে হয় যে আমি এটা করবো, 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 এটা করবো। আপনি জানেন আমি ভিয়েনা থেকে ট্রেনিং নিয়ে এসে একটা পয়েন্ট নিয়ে এসেছি, যেটাতে আমি একদম পুরো ফিটনেস গ্রুপটা আগুন লেগে যাবে, যেটাকে বলা হচ্ছে স্টার সিটি প্রোগ্রাম। একটা ক্যাপ্টেনদের প্রোগ্রাম, আগুন লেগে যাবে, এত পাওয়ারফুল প্রোগ্রাম। যদি আমি বলি যে না ওই বছরের ট্রেনিংটা তুলনায় এই বছরের ট্রেনিংটা অত ভালো হয়নি, নেগেটিভ নয় পজিটিভ কথা আপনাকে সবসময় বলা শিখতে হবে। ক্লাবে কত সেই করেছে, স্যার কমে গেছে, আরে কমে গেছে তো বাড়া। স্যার ক্লাব ওপেন হয়েছে বলে কমে গেছে, আরে ক্লাব ওপেন হয়েছে কি হয়েছে আমি জিজ্ঞেস করেছি? ক্লাবের শেখ কত হয়েছে? 20টা হয়েছে, 10টা হয়েছে, 5টা হয়েছে, 50টা হয়েছে, হয়েছে। অ্যাভারেজ করে বলবো, ইম্পর্টেন্ট বলা সবসময় পজিটিভ রাখতে হবে, শিখতে হবে। আপনাকে আপনার মেন্টালিটিকে ডেভেলপ করতে হবে।
তো আপনি এগোতে পারবেন। আমি এই জন্য তো দেখালাম আজকে যে অনেকজন তার নিজের মেন্টালিটিকে কিভাবে ডেভেলপ করেছে। আমি আপনাদেরকে একটা দেখাবো, কি বলে, মানুষ কেন এগোতে পারে না, কেন ডেভেলপ করতে পারে না, তার কিছু জিনিস আমি দেখাবো। ওকে, এখানে দেখুন, একজন গরিব মানুষ মাইন্ডসেট আর একটা ধনী মাইন্ডসেট। ব্রেনের মধ্যে আপনি ধনী হবেন গরিব হবেন, এটা আপনার লুকিয়ে আছে। যে গরিব মাইন্ডসেটের কি হয় দেখুন, তার প্রবলেমের ওপর ফোকাস থাকে। আমি ওকে ডেকেছিলাম, আসে নাই, ও 4 দিনের মেম্বার লিভ চলে গেছে, ওকে অন্য ডিসকাউন্টে দিয়েছে। এখনই তুলতে হবে, এখন ট্রেনিংটা চলছে, শুনবো না মন দিয়ে। সেকেন্ড করতে লাগবে, নিজেও শুনবে না, কাউকে শুনতে হবে। মানুষ গরমেই থাকে, এসি নাই, কিন্তু আরেকটুখানি ওর বাইরে বিরাট গরম। অ্যাপ্রিল পার্টি করতে যাবো না, রোড শো করতে যাবো না, ভয়। ছোট ছোট জিনিসেই কাজ হতে যায়। আর কি ধনী ব্যক্তি হওয়ার জন্য মতন দেখায়, টাকা নাই অথচ নিজেকে ধনী ব্যক্তি দেখায় যে আমি ধনী ব্যক্তি। টাকা নাই, ধার করে এসে কিনে নিয়েছে, যা দিয়ে এবার কি হয়েছে, 10,000 টাকা বিল এসেছে, মেম্বারশিপের টাকা নাই, যা ভাগ এখান থেকে, আর যাবো না। টাকা নেই, মোবাইল, আমার একটা মোবাইল 3 বছর 4 বছর 5 বছর পর্যন্ত চলে যায়। মোবাইলটার কিছু দাগ পর্যন্ত হয় না, শুধু যতদিন না স্লো হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত চলে। আর একজন নর্মাল ব্যাকগ্রাউন্ডের ব্যক্তি কয়েকদিন পর পর মোবাইল চেঞ্জ করে, প্রত্যেকটা আপগ্রেড মোবাইল নিয়ে। মানে নিজেকে ধনী ব্যক্তি দেখানোর জন্য অনেক কিছু করে। আর কি রিস্ক নেব না, ফেলিওরের ভয়, কি রিস্ক না নিয়ে চলে যাবে। আরে বাবা, রিস্কটা কি আছে? একটা একটা ছোট জিনিস যদি ধ্যান না দেওয়া হয় তাহলে প্রবলেম হয়ে যাবে। যে আমি 3 মাসের মেম্বারশিপ নিতে বলা হয়েছে। 3 মাসের মেম্বারশিপ নিলে আপনাকে বলা হয়েছে যে আপনি শিওর সাকসেস পেয়ে যাবেন। তো 3 মাসের মেম্বার নেন, এটা রিস্ক। রিস্ক কি আছে? আমাকে একজন কেউ ফোন করেছিল, বলে স্যার আমার মেম্বারশিপের টাকা নেই। বললাম তাহলে আপনি যখন অতটা করেন তাহলে 3 মাসের নেন। স্যার আমি তো বলছি কাউকে কেউ আসছি না। বললাম 3 মাসের মেম্বারশিপের রিস্কটা তো নিতে হবে। ওটা কত টাকা? মাত্র 21,000 টাকা, না হলে তো সারা জীবন গরিব হয়ে থাকতে হবে। ফেলিয়ারের ভয়ের জন্য মাত্র 21,000 টাকা লাগাইছে না। যে 21,000 টাকা লাগাতে পারবে না সে লাইফে কিছু করতে পারবে? অন্যজনকে ব্লেম করবে, ওর জন্য আমার কাস্টমার হলো না, ওর জন্য আমার কোচ আমাকে হেল্প করলো না বলে হলো না, আমার টিকিটের জন্য হলো না, আমার ও প্রোডাক্ট তুলবো বলেছিল তুললো না বলে হলো না, এইসব না। আর কি রিল্যাক্স জীবনযাপন করে আর অল্পতেই সন্তুষ্ট থাকে। কিন্তু ধনী ব্যক্তি দেখুন সবসময় শেখার প্রতি ফোকাস দেন। যারা ধনী ব্যক্তি, ধনী মাইন্ডসেট, ওরা কিছুদিনের মধ্যে ধনী ব্যক্তি হবেই। তাদের কাজ হচ্ছে গ্রোথের, প্রবলেমের না, যে কি করে 5টা চলে গেছে আবার 5টা নিয়ে আসবো। শেখার প্রতি, শিখবো, শিখতে হবে। কে 5টা কাস্টমার আনলো, কিভাবে আনলো সেটা শিখতে হবে। পসিবিলিটি কি আছে, এর থেকে বড় হওয়ার কি অপশন আছে সেটা দেখে কি ইনভেস্ট করে। মানি খরচা করে দেয় না, ইনভেস্ট করে। কি ট্রেনিং এ, মিটিং এ ইনভেস্ট করে, টিমে ইনভেস্ট করে। ধনী মাইন্ডসেট কি ছোট ছোট রিস্ক, মানে স্মার্ট রিস্ক। স্মার্ট রিস্ক কি 5-3 মাসের মেম্বারশিপ। আর ফেলিওর থেকে শেখে। একজনকে ইনভাইট করতে গেলাম, কেন এলো না, সে ফেলিওর থেকে শেখে।
আর অনুযায়ী কি যদি না আসে বলে ইনভাইটই করে না, এটা প্রবলেম। আর সাকসেস হওয়ার জন্য নিজেই দায়ী নাই, অন্যজনকে বলে না যে সাকসেস হতে গেলে আমিই করব, আমার হয়ে কেউ করে দেবো না। পৃথিবীতে একটা আপনার কি বলে রিপোর্ট আছে, পৃথিবীতে একটা অপশন আছে, আমি আপনাকে বলি যে আজ পর্যন্ত কেউ বলে নাই যে আমি ওর জন্য ধনী ব্যক্তি হয়ে গেছি। একটা ওয়ান সিঙ্গেল পার্সন বলে নাই যে আমি ওর জন্য ধনী ব্যক্তি হয়ে গেছি, আমি সাকসেস পেয়ে গেছি ওর জন্য। নিজের কর্মের মাধ্যমেই সাকসেস পাওয়া যায়। হ্যাঁ, চিন্তা ভাবনা লং লং টাইমে থাকে এবং ডিসিপ্লিন থাকে, মানে সঙ্গে সঙ্গে রেজাল্টের আশা করে না। 5 বছর পরে কি হব সেইটা মাইন্ড সেট আপ করে, 10 বছর পরে কি হব সেটা মাইন্ড সেট আপ করে। বিউটির কথা অনুযায়ী একটা কথা বলে যে ঠিক আছে 1 বছর 2 বছর 5 বছর না থাকবে চলবে, কিন্তু সারা জীবন না থাকা এটা চলবে না। কন্টিনিউ এটার উপরে কাজ করতে হবে, ফোকাস দিতে হবে, রেজাল্ট অটোমেটিক হবে। যখনই আপনি এগুলোকে ধ্যান দেবেন তার রেজাল্ট অটোমেটিক হবে। কি আপনাকে কয়েকটা জিনিসে ফোকাস দিতে হবে, যেমন ব্রাইট ফিউচার একাডেমি খুবই পাওয়ারফুল, এটার উপরে ধ্যান দিন। মাত্র 250 বোলিং পয়েন্ট, আজকে যদি 2-3টে কাস্টমার করেন অটোমেটিক হয়ে যাবে। একটা কাস্টমার নিজে আর 2টো কাস্টমার করে 250 বোলিং পয়েন্ট দিয়েছি, করতে হবে। ওই ট্রেনিং এর মাধ্যমেই আপনি শিখে যাবেন যে আপনি সহজেই কি করে এগিয়ে যাবেন। জানেন, একটা ট্রেনিং একটা মিটিং 5 বছরের কাজকে 1 মাসে করাতে পারে আপনার, মানে টাইমটাকে বাঁচিয়ে দিতে পারে। এই জিনিসগুলোতে আপনার বেনিফিট আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। অনেকজন আছেন যে 90 ডেজ প্ল্যানিং শুরু করেছিলেন, এখন পর্যন্ত কে কন্টিনিউ চালাচ্ছেন এটা আমি জানতে চাইছি। কেউ আছেন যে আমি 90 ডেজ প্ল্যানিং তো শুরু করেছিলেন কিন্তু এখনো চালাচ্ছি? ওকে, একজন, দুজন, তিনজন, চারজন, কয়েকজন চালাচ্ছি। ওকে, আমি চেষ্টা করছি 2-1জনের কাছে রেজাল্ট নেওয়ার। আপনি শেয়ার করুন আপনার 90 ডেজ প্ল্যানিং এটা কাজ করে আপনার কি কি বেনিফিট হয়েছে এবং কি কি করছেন এখনো কন্টিনিউয়াসলি। আপনি 90 ডেজ প্ল্যানিং এ বেশিরভাগটা করি ডিসি স্যার, ডায়েট কন্ডাক্ট করতে আমার খুব ভালো লাগে। আর আমি যেটা আরেকটু করি অ্যাফ্রেশ সাম্পেটিং, বাড়িতে গিয়ে বা আমার বাড়িতে কেউ যদি আসে এরকম জায়গাতে আমি অ্যাফ্রেশ সাম্পেটিং করি, কোনো কাস্টমারের বাড়ি গিয়ে অ্যাফ্রেশ সাম্পেটিং, নতুন কাস্টমারের, এই দুটোতে আমি বেশি করি। আর যেগুলো একটু আমার কম করা হয় সেটা যে হ্যান্ড বিলিং করা, তারপরে ডোর টু ডোর করা, এগুলো বলতে পারছিলাম না আপনাকে। কম করি বলছেন কেন? কম করি মানে নেগেটিভ বলছেন, ওগুলো বলার দরকার নেই, আপনি ওগুলো করেন বাস। তো আপনার রেজাল্ট কি হয়েছে, কতদিন চলছে 90 ডেজের মধ্যে, কতদিন চলছে? 90 ডেজের পরে আমি এটা চালু হওয়ার পরে ক্লাব ওপেন করেছি। আর ক্লাব ওপেন করাতে এখন অবধি আমি আমার ক্লাবে 30 জন মতন সিলেক্ট হয়েছে স্যার, 30 জনকে নিয়ে আসতে পেরেছি। 30 জনের মধ্যে ফার্স্ট লাইন কতজন? আমার ফার্স্ট লাইন স্যার প্রায় নতুন ফার্স্ট লাইন হয়েছে যারা অ্যাসোসিয়েট অলরেডি 7 জন। কাস্টমার কোচ মিলিয়ে ওই 30 জনের মধ্যে 7 জন ফার্স্ট লাইন। স্যার এটা কতদিন করছেন 90 ডেজ, কতদিন করছেন? 90 ডেজ করছে স্যার, ওই ব্রাইট ফিউচার একাডেমি আসার ওখান থেকে আসার পর থেকে। কদিন হলো আপনি গোনেন নাই কতদিন কমপ্লিট হয়েছে? না স্যার, প্রতিদিন কাজ করি এবং ইন্টারনেটের ছবি দিয়ে ওটা শিখিয়েছি। ওইগুলো তো করেন, ওইটা কতদিন করছেন? কদিন ধরুন আপনি এক্সট্রা ভ্যাকেন্সি গেছেন তখন তো করেননি, তো কতদিন গ্যাপ দিয়ে বাদ দিয়ে লিখেন না? ট্রেনিং মিটিং ছাড়া স্যার ডেলি করি। আপনি লিখেন না, লিখেননি? সেই একটা টার্ম দেওয়া হয়েছিল কদিন, হ্যাঁ। তো এখানে বলতে পারবেন না ওইরকম 90 ডেজ হয় না, ওটা কাজ। আপনাকে 90 দিনের প্ল্যানিং চাই। হ্যাঁ, ঠিক আছে, কাজ করছেন ভালো, তো তার রেজাল্ট পেয়েছেন। খুব এখনো পর্যন্ত ভলিং পয়েন্ট কত হয়েছে? 1500 প্লাস। কত?
1500 প্লাস। 1500 ভলিউম পয়েন্ট হয়ে গেছে দেখুন। এই জিনিসটা হয়। আর ইনকাম কত হয়েছে এই মাসে? এই মাসে আমার বেকার ক্যাশ মিলিয়ে 25,000 আছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যখন আচ্ছা এই যে কাজ করছেন এই 7 জনকে কতদিনের মাথায় পেয়েছেন? স্যার এটা আমার ফলো করা স্যার প্রায় 7 থেকে চলছে। আর নতুন ভাবে যে দেখেছে এটা ওই 90 ডেজ প্ল্যানিং এ পড়েছে, 7 জনকে পেয়েছি। 7 জনকে নতুন পেয়েছে এই 90 ডেজ প্ল্যানিং কাজ করার ফলস্বরূপ। ওকে, আরো দু একজনের কাছে নেব। আপনি 90 ডেজ প্ল্যানিং করছেন? স্যার নিয়ে নিলাম আজকে 57 গতদিন হয়েছে 57 দিন আমি 90 ডেজ প্ল্যানিং এর কাজ করছি। প্রায় কন্টিনিউ করেই যাই। সকালবেলা আমি মোটামুটি ক্লাব থেকে 10টার সময় বেরিয়ে যাই, 2 ঘন্টা করি, ওইদিকে 12টা 12:30 পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে করি, আবার রোড শো করি, মানুষকে হ্যান্ডেল দিই। আপনার কাছ থেকে শিখেছি যে 10টা কাস্টমার বললে 10টা কাস্টমারকে এমন ভাবে সময় দিয়ে বোঝাবে যাতে ও আসে। আমি এর উপরেই কাজ করি স্যার, যে গাদা করে নিবো আসবে না বা আমি ফোন করতে পারবো না এরকম করি না। আবার দুপুরে বাড়ি চলে আসি, তারপর আবার বিকেলে যাই, বিকেলের টাইমটা আমি মিসেসকে নিয়ে যাই, সে হোম ভিজিট করি। আর যেখানে আমি গ্যাদারিং দেখতে পাই, মানে হয়তো 10 জন মহিলা বেরিয়ে পাচ্ছে বা মাঠে বসে আছে 10 জন, কেউ গল্প করছে, তাদেরকে অ্যাড্রেস পার্টি করে এর উপরে কাজ করি স্যার। আমরা একজন 57 দিনে কটা কাস্টমার হয়েছে? আমার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লাইন মিলিয়ে স্যার মোটামুটি 5 জন মতো হয়েছে। 57 দিনে 5 জন হয়ে গেছে অলরেডি। ফ্যান্টাস্টিক ব্যাপার। তো কতজন করে গেস্ট আসে মোটামুটি আপনার? আমি স্যার আমার ম্যাডামকে কথা দিয়েছিলাম যে আমি পার ডে প্রতিদিন একটা করে গেস্ট নিয়ে আসবো। এটা কথা দিয়েছিলাম, আর এর উপরে কাজ করি স্যার, যাতে প্রতিদিন আমার একটা করে গেস্ট যাতে আসে ক্লাবে। কারণ ম্যাডাম ছিল না, এক্সট্রা ভ্যালেন্টিয়ার গিয়েছিল, আমি একদিনও বাদ দিনে প্রতিদিন আমি নিজে ক্লাবটাকে হ্যান্ডেল করেছি। অন্য জনের ক্লাবে আপনি এখন কাজ করেন? হ্যাঁ স্যার, আসলে আমি আমার ক্লাবে আমি থাকি। কতদিন হলো হার্বাল লাইফ করা আপনার? হার্বাল লাইফ স্যার আমার গত 2025 অক্টোবরে জয়েনিং করেছি, বাট স্যার ফুল টাইম করতে পারছিলাম না। আমি গত এই 1 তারিখ থেকে ফুল টাইম করছি, কারণ ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট ছিলাম, সেটা ছেড়ে দিয়ে স্যার ফুল টাইম করছি গত 1 তারিখ থেকে। আর এই অ্যাপ করে স্যার রেজাল্ট খুব ভালো। তারপরে এই মানুষকে ফলো আপ করতে পারছি, রেজাল্ট দিতে পারছি, তাদেরকে টাইম টু টাইম ফোন করতে পারছি, খাবারের সিস্টেম সবকিছু বলে দিতে পারছি। তো আমার রেজাল্টটা ভালোই আসছে স্যার, কারণ একজন 4 দিনের মাথায় স্যার 1700-1800 ওজন কমিয়ে নিয়েছে। ওকে দেখে ওর মা অ্যাডমিশন হচ্ছে, এগুলো দেখে স্যার খুব ভালো লাগছে। এটা খুব ইম্পর্টেন্ট, যখন আপনি ফুল টাইম করবেন তবে হবে। মানে আপনি পার্ট টাইমে করছিলেন এতদিন? হ্যাঁ স্যার, আমি লাস্টে তো খুব ইম্পর্টেন্ট। 90 ডেজ প্ল্যানিং করলে কেউ বলবে না যে আমার এই জিনিসটা হচ্ছে না, হবে না, এরকম বলতে পারবে না। এটা আপনি বলুন কতদিন করছেন? আমিও স্যার 57 ডেজ হয়েছে, তার মধ্যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লাইনে 3 থেকে 4 জন মতো এসছে। বাকিগুলো সবাই এরকম করছে, তার উপরে ফলো আপ চলছে। প্রথমে কি কথা, ফলো আপের একটু অভাব ছিল, নিজের কিছু ভুল ছিল, সেগুলো আস্তে আস্তে ট্রেনিং মিটিং দেখে আমি এগুলো ভুল শুধরাচ্ছি। এটা খুব ইম্পর্টেন্ট। দেখুন 90 ডেজ প্ল্যানিং করলে প্রথম দিকে এরকমই রেজাল্ট আসে, কিন্তু রেজাল্ট আসে। 90 ডেজ না করলে তো রেজাল্টই আসতো না। এখানে নিজের ভুলটা বুঝতে পেরেছে যে কোন জায়গায় আমার ভুল হচ্ছে এবং কন্টিনিউ কাজ হচ্ছে। কাস্টমার নাম্বার নিয়ে আসতে আমি ফলো আপ করতাম না। এখন সব বুঝতে পেরেছেন ধীরে ধীরে? ফলো আপ শুরু করছি, তো সবাই পজিটিভলি ভাবে আসার উপরে কাজ। কত কি টুলসে কাজ করেন? আমি ডাইরেক্ট কন্ট্যাক্ট করি, আর প্লাস আমি হ্যান্ডলিং করি। আর এমনি হোম ভিজিট করি, নতুন যেগুলো কাস্টমার আছে এখন ওদের হোম ভিজিট করে আপনি হ্যান্ডলিং করে পাইয়ে আসি, কাজ করি। ওকে, তো কন্টিনিউ কাজ করলে এই বেনিফিটগুলো হয়। হ্যাঁ, আপনি শেয়ার করুন। হ্যাঁ, আমি পারমিতা। আমার 56 দিন হলো 90 ডেজ প্ল্যানিং শুরু করা। তার মধ্যে আমার 7 জন আমার নিজের ফার্স্ট লাইন হয়েছে। আর যেদিন আমি এক্সট্রা ভ্যালেন্টিয়ার যাই আর কি, সেদিনও মানে ক্লাব অ্যাটেন্ড করে একজনকে জয়েন করিয়ে আমি গেছি। আর ভোটটা চলে গেল, আরও কয়েকজন মানে ভোটের পরে আসবার হয়ে আছে। তা আমি আগে আমার মাইগ্রেন ছিল, রোদে বেরোতে পারতাম না। এখন আমি ভোর 4টে উঠে বাড়ির কাজ কমপ্লিট করে সবার আগে ক্লাবে যাই, সবার শেষে ক্লাব থেকে ফিরে
বাড়ির কাজকর্ম করে আমি 3টে সাড়ে 3টেই আমি হোম ভিজিট অ্যাক্সেস পার্টি করতে বেরিয়ে যাই। 6টা সাড়ে 6টায় বাড়ি ঢুকি। তার ফলস্বরূপ আমার টিমে আমি প্রায় মানে জিরো হয়ে গেছিলাম, জিরো থেকে আবার শুরু করেছিলাম আমি। আর এখন আমার টিমে প্রায় 30-35 জন হয়ে গেছে। এই 56 দিনে? হ্যাঁ স্যার। আর এখন আগে তো পুরোনো যারা ছিল তারা ছিল, নতুন করে আমার মানে 7জন আমার ফার্স্ট লাইন আমি এখন মানে ইয়ে করেছি, অ্যাড করেছি আমি। ইন্ডাস্ট্রি ব্যাপার। ফিজিক্যাল ক্লাব যান আপনি? হ্যাঁ স্যার, আমি আমার কোচ স্যারের ক্লাবেও যাই এবং আমার আপলাইন ম্যাডাম বাবুল ম্যামের ক্লাবেও আমি মাঝে মাঝে আমি যাই আমি। আচ্ছা, আপনি নিজে ক্লাব করেছেন না কারো ক্লাবে যান? আমার কোচ স্যার রাধাকান্ত স্যার, ওনার ক্লাবে আমি যাই এবং আমি সবার আগে গিয়ে আমি তালা খুলি এবং আমি শেষে তালা লাগিয়ে আসি। এবং স্যার পুরো দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছেন। ইয়েস, জুনিয়র ক্লাব অপারেটর। যে এরকম করবে, সে নিজে যখন ক্লাব খুলবে তার ক্লাব অথচ তো 30টার বেশি লোক তৈরি করে আর ফেলেছে। 9 করার ফলে আমি গত মাসে ফার্স্ট টাইম, এত বছর মানে 3 বছর অ্যাভাব আমি আছি, আর গত মাসে ফার্স্ট আমি 2,500 কমপ্লিট করেছি স্যার। এই মাসেও আমার 2,500 হয়ে যাবে এবং লিডারশিপ কোয়ালিফাই করে মানে আমার যে হাজব্যান্ড আমার নেগেটিভ ছিল, সেই হাজব্যান্ডকে নিয়ে আমি মালদা ট্রেনিংয়ে গেছিলাম, লিডারশিপ ট্রেনিংয়ে স্যার। এটা আমার সব থেকে বড় অ্যাচিভমেন্ট স্যার। তো ট্রেনিং দেখার পরে কি হলো? এখন আমার হাজবেন্ডও পুরো দমে মানে ও ইনভাইট করছে, আর ওরই আনা মানে 3-4 জন আছে। 3 বছর ধরে আপনি পাচ্ছিলেন না, শুধু 90 ডেজ প্ল্যানিং আপনার জীবনটাকে ঘুরিয়ে দিল। হ্যাঁ, আমার হাজবেন্ডও পজিটিভ হয়ে গেছে। আর আমার মানে মানে যে বোলপুর দূরে হতো বলে আমার হাজবেন্ড যেতে চাইছো না লাইফস্টাইল ডেতে রামপুরহাটে, মানে তার জন্য থ্যাংক ইউ আমার পাবলি ম্যাডামকে। রামপুরহাটে লাইফস্টাইল ডে করার জন্য কাছে হওয়াটা আমার হাজবেন্ড মানে যেদিন থেকে শুরু করেছেন লাইফস্টাইল ডে যাওয়ার পর থেকেই উনি পজিটিভ হয়েছেন এই জায়গাটাকে দেখার, এবং লিডারশিপ ট্রেনিং দেখার পরে আরো পজিটিভ। এবং এই 7 জনের মধ্যে 3 থেকে 4 জন ওনারই আনা গেস্ট। তো 3 বছর যে ধরে আমার আপনি 3 বছর ধরে আপনি কি কাজ করতেন না? তখন লোক আসতো না? হ্যাঁ, কাজ করতাম। আমার মানে 15-16 জন আমার গেস্ট ছিল আমার, এবং তারা চলে গেছিল। মানে আমি পজিটিভ, আমার হাজবেন্ড নেগেটিভ। মানে এলাকার মানুষ আমার কাছে একরকম শুনতো, আমার হাজবেন্ডের কাছে একরকম শুনতো, ওই জন্য মানে চলে যাচ্ছিল, এরকম হচ্ছিল। কিন্তু হাজবেন্ড যেদিন থেকে পজিটিভ হয়েছে সেদিন থেকে আমার গ্রোটা মানে ডাবল স্পিডে শুরু হয়ে গেছে স্যার। হুম, তার মানে দেখুন, আপনারা ঘাবড়িয়ে যাচ্ছেন। 3 বছর ওয়েট তো করুন। কি মনে হয় যদি আপনি 2 বছর 8 মাসে আপনি ছেড়ে পালাতেন, তাহলে আপনার কি হতো? স্যার স্যার আমার কিছুই হতো না। আমি মানে ফ্যামিলিতে একদম কোণঠাসা ছিলাম স্যার। আর শ্বশুরবাড়ির ফ্যামিলিতে তো বটেই। এখন আমার সেইটা মানে সব থেকে আমার হাজবেন্ড আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিটাকেও পজিটিভ করে শ্বশুরবাড়ির ফ্যামিলি থেকেও একজন আমার জয়েন করেছে, এবং আরো কয়েকজন জয়েন করার উপরে কাজ করছি স্যার। আপনার কত ইনকাম হয়েছে? আমার আমার অ্যাভারেজ আমার ক্যাশ এবং চেক মিলিয়ে প্রায় 30-35 হয়ে যায় স্যার। হুম, কিন্তু প্রথম 2.5 বছরে কত করে ইনকাম হতো অ্যাভারেজ? 5,000-6,000 এরকম করে হতো মাসে। সিম্পল জিনিস। একবার আপনি কাঁদছিলেন মনে হয়, আমি একবার দেখেছিলাম ট্রেনিং এ পুজোর সময়, যে আমি নেক্সট ইয়ারে পুজো ভালো করেই কাটাবো, এরকম কিছু বলেছিলেন আপনি? ইয়েস স্যার। মানে আমি নিজেকে মানে আমি ট্রেনিংয়ের আমি জামা কাপড় নিইনি স্যার। আমি ওই টাকাটা নিয়ে হাজবেন্ডের কাছে নিয়ে আমি নিজেকে আমি ট্রেনিংয়ের টিকিটের ওপর আমি ইনভেস্ট করেছিলাম, নিজেকে প্যাম্পার করেছিলাম, নিজেকে ভালো রাখার উপর কাজ করেছিলাম। এবং এমন হয়েছে স্যার, আমি 3বার সুপারভাইজার হওয়ার পরে 3বার এক্সট্রা ভ্যাকেন্সি কোয়ালিফাই করেছিলাম। ফার্স্ট টাইম আমার স্যারকে আমি তখন টিকিট কাটতে পারতাম না নিজে নিজে। ফার্স্ট টাইম স্যারকে আমি টিকিট কাটার টাকা পেমেন্টও করেছিলাম, এবং আমাকে লজ্জার সঙ্গে সেই টাকা আমাকে ফেরত দিতে হয়েছিল, কারণ হাজবেন্ড আমাকে অত দূরে ছাড়তে চায়নি। এবং কি বলবো স্যার, একদিন বৃহস্পতিবারের আমি এটাকে আমার চার্জার পয়েন্ট মনে করি আপনার এই ট্রেনিংটাকে, সকালের এবং দুপুরের। কারণ সেদিন ট্রেনিং দেখার সঙ্গে সঙ্গে আমার মাথায় একটা বুদ্ধি করে একটু মিথ্যে কথা আমার হাজবেন্ডকে বলেছিলাম, যে স্যার বলেছেন আপনার জন্য বলেছিলাম যে যারা এক্সট্রা ভ্যাকেন্সি কোয়ালিফাই করে দিল্লি যাবে না তাদেরকে গ্রুপ থেকে রিমুভ করা হবে এবং আইডি লক করে দেওয়া হবে।
এই কথা শুনে উনি বলেন ঠিক আছে যান, যাও তুমি। আমি বললাম না স্যার, একবার টিকিট ফেরত, টাকা ফেরত নিয়েছি বলে তুমি না বললে স্যার ম্যাডামরা টিকিট দেবেন না আমাকে, আমি তো নিজে নিজে টিকিট কাটতে পারবো না। তখন উনি স্যার ম্যাডামের সঙ্গে কথা বলেন এবং বলেন আমার ওয়াইফকে যেতে দেবো, আপনি নিয়ে যান। তো সেই অনুযায়ী আমি টিকিট কিন্তু পেমেন্ট আগেই করে দিয়েছিলাম, টিকিট কাটা আমার কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু উনি আমার নিজেই পারমিশনটা দেন। এবং এই বছরে যে এক্সট্রা ভ্যাকেন্সি আমি যাই, উনি সবাইকে গর্ব করে বলেন যে আমার স্ত্রী একটা বড় লেভেলে যাচ্ছে, দিল্লি এক্সট্রা ভ্যাকেন্সি গেছে আমার স্ত্রী, আমার একটা বড় একটা জায়গায় যশোভূমি ইন্টারন্যাশনালের মতন আমার স্ত্রী কোয়ালিফাই করে গেছে। সবাইকে বলে বেড়াচ্ছেন, আত্মীয় স্বজন সবাইকে, আমার সেই হাজবেন্ডটি। এটা আমার সব থেকে বড় অ্যাচিভমেন্ট স্যার। ইয়েস, তাহলে বুঝে গেল 3 বছর থাকেন, যাই বছরও থাকেন, আপনি যখন থেকে ডিসিশন নেবেন, পয়েন্ট শুরু করবেন। আপনি 90 ডেজ প্ল্যানিংটা কি করে শুনলেন? আপনি কি ব্রাইট ফিউচার একাডেমিতে শুনেছিলেন 90 ডেজ প্ল্যানিং? স্যার ইয়েস স্যার, আমি কোয়ালিফাই করে গেছিলাম। কোন জায়গাটায় বলেন তো? ওই যে চাষিপাড়াতে হয়েছিল মালদাতে, আপনি ব্যাটসম্যানদের থাকে। যারা যারা এসেছিল দেখুন, ব্রাইট ফিউচার একাডেমি দেখে উনি ডিসিশন নিয়েছিলেন, তারপরে কাজ করলেন। জাস্ট কয়েক দিনে 3 মাসে লাইফটা ইউটার্ন হয়ে গেল। ইচ্ছা ইম্পর্টেন্ট। আপনি যদি ফোকাস দিয়ে সঠিক জিনিসে ধ্যান দেন তাহলে রেজাল্ট হয়ে যাবে। আর এখান থেকে স্যার আমার লাইফটা শুধু আমি নিজের রেজাল্ট ক্রিয়েট করিনি, এমন একটা দিন ছিল প্রথম দিকে আমার মায়ের কাছে হাত পাততে হতো যে আমাকে টাকা দাও, আমার রেজাল্ট হচ্ছে, আমার খাবার দরকার, স্বামীর কাছে হাত পাততাম। কিন্তু এখন এই মুহূর্তে নিউট্রিশন আমার বাড়িতে মানে কোন ফ্লেভারটা যে খোলা আছে আমি নিজেই জানি না। আমার আমার মা, আমার ছোট মেয়ে, আমার ছেলে এবং আমার স্বামী, আমি অল সাপ্লিমেন্ট প্রায় আমি খাই। এবং আমার মাকে এবং আমি নিজে মানে আমি নাইট ওয়াক্স খাওয়ানোর উপর কাজ করছি স্যার। আমি নাইট ওয়াক্স আমার মাকেও খাওয়াচ্ছি এবং মাও খুব ভালো আছেন। এবং সব থেকে আমার বড় রেজাল্ট যে আমার ছেলে পড়াশোনায় খুব ভালো, স্বভাব ভালো, মাস্টারমশাইরা খুব ভালোবাসতেন এবং কোনো নেশা করতো না, কিন্তু একটা র্যাগিং এর শিকার হয়েছিল আমার ছেলে ভালো একটু সরল সরল হওয়ার জন্য। মানে মেন্টাল প্রবলেম খুব হয়ে গেছিল, মানে মেন্টাল হসপিটালেও দিতে হয়েছিল। আমি এখান থেকে একদম রামপুরহাট থেকে শুরু করে ব্যাঙ্গালোর নিমহান্স পর্যন্ত গেছি। আমার একটা রিলেটিভ ওখানে থাকেন, ওনার পরিচিত আছে, মেডিকেল বোর্ডও বসানো হয়েছিল। ওনার ওখানে ডাক্তাররা বলেছিলেন যে সারা জীবন মানে মেডিসিন চালাতে হবে, কিন্তু এই নিউট্রিশন ইউজ করে মানে থাইরয়েডের ডোজ কমেছে ওর, মানে 150 থেকে 100 পাওয়ার হয়েছে। এবং নার্ভের ওষুধ অলরেডি আমি বন্ধ করে ফেলেছি। এবং সেই ছেলেকে আমি এখন 2 মাস থেকে আমি নিয়মিত ক্লাবে নিয়ে যাচ্ছি স্যার। আমার আমার হাজবেন্ড তো আমার সঙ্গে ক্লাবে যায়, আমরা 3 জন আমরা ক্লাবে যাই স্যার। আমার হাজবেন্ড হয়তো ব্যবসার কারণে সব দিন হয়তো যেতে পারেন না, কিন্তু বেশিরভাগ দিনই উনি ক্লাবে যান এবং আমরা মা ছেলে মিলে একসঙ্গে ক্লাবে যাই। আর আমার মেয়ে তো রেগে যায় যে মা তোমাদের ক্লাবটা সকালে, আমাদের মানে ক্লাবের জন্য না, স্কুলটা কেন সকালে হলো, 10টায় হলে তো আমি ক্লাবে যেতে পারতাম। আগে যখন মানে স্কুলে যেত না, পাবনি ম্যামের ক্লাবে যখন যেতাম, আমি রামপুরহাটে থাকতাম আগে ছেলে পড়াশোনার জন্য, আমার মেয়ে রোজ ডেলি ক্লাবে যেত। এবং শুধু ক্লাবে যেত না, মানে ক্লাবে সবাই জানতো, মানে চেয়ার সাজানো, জল ভরা, এগুলো ওকে করতে না দিলেও রেগে যেত। মানে সবাই জানতো বলে মানে ওকে ওর উপর ওটা ছেড়ে দিত, মানে সবাইকে ও জল দেবে, চেয়ার গোছাবে, এরকম একটা ইয়ে ছিল। আর আমার মেয়ে মানে যত সাপ্লিমেন্ট আছে স্যার, একটা দুটো করে কি কাজ সেটাও বলে দিতে পারবে। আমার 10 বছরের মেয়ে স্যার, এরও প্রবলেম ছিল ডাইনোসেক গ্রাভার স্যার। দেখুন নেক্সট জেনারেশন স্টার্ট হয়ে যাচ্ছে। ফোকাস আমি তো বলে দেবো, আপনি শুধু একজনকে নিয়ে আসুন, তাকে বড় করার উপরে কাজ করুন, রেজাল্ট হয়ে যাবে। আমাদের সিইও ওইভাবেই ট্রেনিং দিলেন যে আপনি আপনার লাইফকে ঠিক করার জন্য আপনি প্রোডাক্টশন না, সঠিকভাবে কাস্টমারকে রেডি করুন, রেজাল্ট দিন, সে যেন রেফারেন্স দেয়, আর সে যেন ট্রেনিংয়ে যায়, আর সে যেন বিজনেস ইনভলভ হয়। এইগুলোর উপরে ফোকাস দিতে হবে, তাহলে আপনার বিজনেস বাড়বে। আপনাকে কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে সাকসেস পাওয়ার জন্য, যে আপনি 90 দিন কমপ্লিট যদি করতে পারেন, ওকে, আপনি রিয়েলি আপনাকে আর কিছু লাগবে না। 90 দিন কমপ্লিট করার উপরে কাজ করুন। যাদের ব্রেক হয়ে গিয়েছে আবার 0 থেকে স্টার্ট করুন। বলা হচ্ছে লাইফে 90 দিন কাজ করলে সব কাজ করা কমপ্লিট হয়ে যাবে। ওনার 52 দিন হয়েছে।